হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 20টি বিরাট বড়সড় আপডেট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে জানা যাচ্ছে বেজে গেল মহাযুদ্ধের ডঙ্কা। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা ইসরায়েলের। অপরদিকে একদিকে যখন ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব তোলপাড়, ঠিক এরই সাথে এইদিকে আবার ভারত কানাডার যুদ্ধ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর মন্তব্য করলো কানাডা। লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলার জন্য ভারতকে দায়ী করলো জাস্টিন ট্রুডো। আর এই নিয়ে আবার তোলপাড় গোটা বিশ্ব। একই সাথে এইদিকে আবার পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ। আজ থেকেই দুর্যোগ শুরু গোটা পশ্চিমবঙ্গে। সাথে সাথে এইদিকে আবার মহুয়া মৈত্র কাণ্ড নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে মহুয়া মৈত্রের বাড়ি গিয়ে জুতো নিয়ে যাবার বিস্ফোরক দাবি করলেন খোদ সাংসদ মহুয়া মৈত্র। সাথে সাথে একদিকে যেখানে মহুয়া মৈত্রকে দল থেকে কোণঠাসা করে দিয়েছে তৃণমূল, ঠিক তখনই এইবার আরও এক নতুন গোপন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন, কিন্তু তার আইডিতে দুবাই থেকে কেউ লগ ইন করেছেন, এমনই এক গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো বিজেপি। সাথে সাথে অপরদিকে আবার ভারত জুড়ে জারি হতে চলেছে 3টি ভয়ঙ্কর আইন, যা কিনা দেশের সমস্ত মানুষকে মানতে বাধ্য। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন এই 3টি আইন। সাথে সাথে আগামী লোকসভা ভোট নিয়ে এবং সমস্ত জমির মালিকদের নিয়ে একের পর এক ভয়ঙ্কর রায় প্রদান করলো আজ হাইকোর্ট, যা নিয়ে নতুন করে আবারও তোলপাড় গোটা রাজ্য রাজনীতিতে। তো প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলার জন্য ভারতকে দায়ী করলো কানাডা, ট্রুডোর পাশে আমেরিকা, ব্রিটেন। এইদিকে আবার ধেয়ে আসছে নিম্নচাপ, দশমীতে দুর্যোগের পূর্বাভাস, নবমীতে বৃষ্টি কোথায় কোথায় দেখে নেব। অপরদিকে আবার সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য, জানালো হাইকোর্ট। এইদিকে আবার হিন্দু মহাসভার পুজোর থিম নো এনআরসি নো সিএএ, মতুয়া সনাতনীদের নাগরিকত্বের দাবি। একই সাথে আবার শুভ শক্তির হাতে বাংলার ক্ষমতা আসুক, পুজোয় শহরে এসেও নাড্ডার মুখে সেই রাজনীতি। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দশমীর পরেই তাপমাত্রার ছন্দপতন। এইদিকে জয় না পাওয়া অব্দি যুদ্ধ, বার্তা নেতানিয়াহুর। দেশে বিজেপিকে রুখতে পারি কেবল আমি বলে কি নিজেকেই জোটের মুখে হিসেবে তুলে ধরলেন রাহুল গান্ধী, জানবো বিস্তারিত। এইদিকে ফের সংঘাত, 100 দিনের বকেয়া মেটাতে নতুন শর্ত কেন্দ্রীয় মন্ত্রীর। এইদিকে আবার সিবিআই বাড়ি এসে জুতো নিয়ে যাক বিস্ফোরক মহুয়া। এইদিকে তিনি ভারতে দুবাই থেকে তার আইডিতে লগ ইন, নতুন তথ্য দিল বিজেপি। আধার কার্ডে ভারী বিপদ, জরুরি এই কাজ না করলেই খোয়া যেতে পারে মোটা টাকা। একই সাথে এইদিকে পুলিশ মেমোরিয়াল দিবসে নতুন 3টি আইন আনার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সাথে সাথেই রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলার জন্য ভারতকে দায়ী করলো কানাডা, ট্রুডোর পাশে আমেরিকা, ব্রিটেন। তো এই খবরে বিস্তারিতভাবে বলা হয়েছে আরও একবার ভারতের দিকে অভিযোগের আঙুল তুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত থেকে কানাডার 41 জন কূটনীতিককে সরিয়ে নেবার কথা জানিয়েছিল অটোয়া। আর তার পরের দিনেই ভারত সরকারকে তোপ দেগে ট্রুডো দাবি করলেন যে নয়াদিল্লি ভারত এবং কানাডা দুই দেশের লক্ষ্য মানুষের জীবন কঠিন করে তুলছে। অন্যদিকে কূটনীতিকদের সরানো নিয়ে কার্যত কানাডার পাশেই দাঁড়িয়েছে আমেরিকা এবং ব্রিটেন। কানাডার কূটনীতিকদের যাতে ভারত না সরায় তার জন্য নয়াদিল্লির কাছে আর্জি জানিয়েছে ওয়াশিংটন। একটি সাংবাদিক বৈঠকে ট্রুডো বলেছেন, ভারত সরকার ভারত তো বটেই, কানাডারও লক্ষ লক্ষ মানুষের জীবনকে অভাবনীয়ভাবে কঠিন করে তুলছে। কূটনীতির মৌলিক ধারণাকে লঙ্ঘন করেই তারা এই ধরনের কাজ করে যাচ্ছে। ঘটনাচক্রে আমেরিকা এবং ব্রিটেনেও ভারতকে 1961 সালের ভিয়েনা সম্মেলনে গৃহীত কূটনীতির সাধারণ শর্তগুলির কথা স্মরণ করিয়ে দিয়েছে। ভারত অবশ্য কূটনৈতিক ধারণাকে লঙ্ঘন করার অভিযোগ উড়িয়ে দিয়েছে। কানাডার মোট জনসংখ্যার 5% মানুষ ভারতীয় বংশোদ্ভূত। কানাডার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় 40% ভারতীয় পড়ুয়া নাম
নথিভুক্ত করে থাকে। ট্রুডো রীতিমতো হুঁশিয়ারি সুরে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি কানাডায় পাঠরত ভারতীয় পড়ুয়ারাও সমস্যার মুখে পড়তে পারেন। 41 জন কূটনীতিককে সরিয়ে নেবার পর ভারতে এখন কানাডার 21 জন কূটনীতিক রইলেন। ভারতের তরফে আগেই জানানো হয়েছিল যে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় ভারতের কূটনীতিকদের সংখ্যা কমানো উচিত কানাডার। তো দেখুন, আজকের আরো একটি বড় আপডেটে বলা হচ্ছে, ধেয়ে আসছে নিম্নচাপ, দশমীতে দুর্যোগের পূর্বাভাস, নবমীতে বৃষ্টি কোথায় কোথায় দেখুন। তো ধেয়ে আসছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে, একথা স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর। বুধ পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের আশঙ্কা। দশমী থেকে দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, অন্ধ্র ওড়িশা উপকূলে এসে রিকাপ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়। এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই দুর্যোগ বাড়তে পারে। দশমী এবং একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব রয়েছে। রবিবার পর্যন্ত থাকবে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল ঘটবে। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেনি ডে পরিস্থিতি হবে বেশ কিছু জেলায়। বড় আপডেটে বলা হচ্ছে, সিবিআই বাড়ি এসে জুতো নিয়ে যাক, বিস্ফোরক মহুয়া মৈত্র। মহাসপ্তমীর বিকেলে একের পর এক টুইট করে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার নিশানায় যেমন ছিলেন ব্যবসায়ী গৌতম আদানি, ঠিক অপরদিকে তার নিশানায় ছিল সিবিআইও। এই দিন মহুয়া মৈত্র এক টুইট বার্তায় লিখেছেন, এনআইসিকে অনুরোধ করব যে দয়া করে এমপিদের সমস্ত বিবরণ জনসমক্ষে প্রকাশ করুন, যাতে দেখা যায় যে তারা শারীরিকভাবে উপস্থিত ছিলেন, যেখানে তাদের পিএ এবং গবেষক বা ইন্টার্ন কর্মীরা আইডি অ্যাক্সেস করেছিলেন। ফাঁসের জন্য ভুয়ো ডিগ্রিওয়ালা ব্যবহার করবেন না, এটি এখনই জনসমক্ষে প্রকাশ করুন। অজানা এফপিআইগুলির আদানি শেয়ার রয়েছে, যার উৎস সেবি খুঁজে পায় না, এবং আদানি মুম্বাই বিমানবন্দর কেনার জন্য এমএইচে ছাড়পত্র পায়। এটাই জাতীয় নিরাপত্তার আসল প্রশ্ন, ইমেল আইডি নয়, যে প্রতিটি পিএ এবং প্রতিটি এমপির প্রতিটি অনিয়ন্ত্রিত ইন্টার্ন দলের প্রকাশ্যে এবং ইচ্ছামতো অ্যাক্সেস রয়েছে। এই দিন মহুয়া আরও লিখেছেন, দুঃখিত মিস্টার আদানি, আমি শান্তির বিনিময়ে 6 মাসের জন্য চুপ করে থাকার জন্য আপনার চুক্তি গ্রহণ করতে পারছি না, এবং আমি দ্বিতীয় চুক্তিও করছি না যেখানে আমাকে আপনাকে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীকে নয়। আদানি প্রশ্ন না করে ক্যাশ করতেন, এখন তিনি প্রশ্নের জন্য একটি জাল ক্যাশ তৈরি করতে বাধ্য হন। আসন্ন সিবিআই অভিযান সম্পর্কেও বার্তা পেয়েছে, আমি এখন দুর্গাপুজো নিয়ে ব্যস্ত আছি, আমি সিবিআইকে বাড়িতে এসে আমার জোড়া জুতা গণনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু প্রথমে দয়া করে ভারতীয়দের কাছ থেকে চুরি হওয়া 13,000 কোটি টাকার কয়লার টাকার বিষয়ে এফআইআর দায়ের করুন। এইদিকে আরো একটি বড় খবরে দেখুন, বলা হচ্ছে, জয় না পাওয়া অবধি যুদ্ধ, বার্তা নেতানিয়াহুর। তো জয় না পাওয়া অবধি গাজায় লড়াই চলবে, এমনই বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই বার্তার পর অনেকেরই আশঙ্কা যে হামাস ইসরায়েল সংঘাত আরো দীর্ঘতর হতে চলেছে। ইসরায়েলের তরফেও ইঙ্গিত দেওয়া হচ্ছে খুব শীঘ্রই তারা স্থলপথে হামলা চালাতে চলেছে গাজার উত্তরাংশে। ইসরায়েল জানিয়েছে হামাসের সঙ্গে 3 দফায় যুদ্ধের পর তারা গাজা ভূখণ্ডে নতুন জামানা তৈরি করতে চায়। ইতিমধ্যেই আমেরিকার চাপে হামাস আমেরিকার 2 জন যুদ্ধবন্দীকে ছেড়ে দিয়েছে। অপরদিকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলির বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা ইতিমধ্যে ইসরায়েল এবং তার পার্শ্ববর্তী মুসলিম দেশগুলিতে গিয়ে তাদের নেতাদের সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করছে কিভাবে এই যুদ্ধকে থামানো যায়, কারণ এই যুদ্ধ এক ধর্মযুদ্ধে পরিণত হতে পারে, আর ধর্মযুদ্ধে পরিণত হলে তা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। একসময় মনে হচ্ছিল ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, কিন্তু বর্তমানে মনে করা হচ্ছে এই ইসরায়েল এবং হামাসের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যদি আগেও একইভাবে চলতে থাকে। তো দেখুন, আজকের আরো একটি বড় আপডেটে বলা হচ্ছে, দেশে বিজেপিকে রুখতে পারি কেবল আমি বলে কি নিজেই জোটের মুখ হিসেবে তুলে ধরলেন রাহুল গান্ধী। জানবো বিস্তারিত। তো তার ভারত জোড়ো যাত্রার সময় থেকেই তার অনুগামীরা তাকেই মুখ হিসেবে তুলে ধরতে চাইছিলেন, কিন্তু সেই সময়ে রাহুল গান্ধী বারবার বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইটা মতাদর্শগত, সেখানে মুখ হিসেবে তিনি একা নন, এটা সমগ্র দেশের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। কিন্তু লোকসভা ভোটের ছলতে পাকানো যখন শুরু হয়ে গিয়েছে, 5 রাজ্যের বিধানসভা ভোটকে যখন অনেকেই দেশের ভোটের সেমিফাইনাল হিসেবে দেখছেন, তখন রাহুলের একটি বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে, যে বক্তব্য শুনলে মনে হবার অবকাশ থাকে যে বিজেপির বিরোধী লড়াইয়ে নিজেই নিজেকে মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন রাহুল। তেলেঙ্গানার ভোট
ভোট প্রচারে গিয়ে রাহুল বলেছেন, গোটা দেশ জানে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ওদের মোকাবিলা করতে পারে, তাহলে তার নাম হলো রাহুল গান্ধী। ওয়ানের কংগ্রেস সাংসদ এটাও বলেছেন, বিজেপির বিরুদ্ধে এই লড়াই শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা আমার রক্ত আর ডিএনএর লড়াই। এইদিকে দেখুন, আরো একটি বড় খবরে বলা হচ্ছে, পুলিশ মেমোরিয়াল দিবসে নতুন 3টি আইন আনার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে বদলে দিতে 3টি নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালের অনুষ্ঠানে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এই অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং কর্তব্য করতে গিয়ে যে সমস্ত পুলিশ প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। 3টি নতুন আইন নিয়ে তিনি জানিয়েছেন, ভারত সরকার 3টি নতুন আইন আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যা আমাদের বিচার ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে। এই 3টি আইনে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এটি শুধু ভারতীয়ত্বের প্রকাশই ঘটবে না, বরং প্রত্যেক ভারতীয়ের অধিকার সংবিধানের মাধ্যমে নিশ্চিত হয়, সেটিও লক্ষ্য রাখবে। তো দেখুন, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে, ফের সংঘাত, 100 দিনের বকেয়া মেটাতে নতুন শর্ত কেন্দ্রীয় মন্ত্রীর। তো 100 দিনের কাজে বাংলার প্রায় 21 লাখ শ্রমিকের টাকা আটকে রয়েছে বলে অভিযোগ তুলছে তৃণমূল। এই নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল। এরই মধ্যে এই ইস্যুতে নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি করলো কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে। কদিন আগেও এই ইস্যুতে পথে নেমেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সামনে ধর্নাতেও বসেছিলেন তিনি। শেষমেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের আশ্বাসে ধর্না তুলে নেয় তৃণমূল। তবে এত কিছুর পরেও জটিলতা কাটেনি, তাতে কার্যত ঘৃতাহুতি করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। তিনি সরাসরি জানিয়ে দিলেন, এই প্রকল্পে পশ্চিমবঙ্গ স্বচ্ছতা দেখালে এবং তাতে কেন্দ্র সন্তুষ্ট হলে তবেই বকেয়া টাকা দেওয়া হতে পারে। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, টাকা তখনই পশ্চিমবঙ্গ পাবে যখন কেন্দ্র সন্তুষ্ট হবে এই প্রকল্পে তাদের কাজের স্বচ্ছতায়। আমরা বাংলাকে কি টাকা দিচ্ছি না, আমরা অন্যান্য প্রকল্পের অধীনে টাকা দিচ্ছি। অর্থ মন্ত্রকের কাছে আর্জি জানানো হয়েছে অতিরিক্ত তহবিল দিতে বলে জানিয়েছেন মন্ত্রী। তো দেখুন, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে, সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য, জানালো হাইকোর্ট। তো সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিলে কোনো জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। অধিগ্রহণ সংক্রান্ত এক মামলায় এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইন 2013 48 নম্বর ধারা অনুযায়ী সরকার সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ করতে পারবে না। এইদিকে চাঁচলের সঙ্গে জাতীয় সড়ক 81 সংযোগ গড়ে তুলতে বাইপাস তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়। এর জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণও দিয়েছে। তবে ক্ষতিপূরণের অঙ্কে সন্তুষ্ট নয় এক জমির মালিক। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। আদালত তার আবেদন গ্রহণ করে। ওই জমির মালিক তার আবেদনে বলেছেন, জমি অধিগ্রহণ এবং পুনর্বাসন আইন 2013 38 ধারা অনুযায়ী সরকার সঠিক এবং স্বচ্ছ ক্ষতিপূরণ দেওয়ার পরে জমি অধিগ্রহণ করতে পারবে। সম্পূর্ণ ক্ষতিপূরণ দিলেই জমি নিতে পারবে সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।